আমাদের আজকের নাটক জীবনের আঙিনায় এসে, রচনা মুস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা গোলাম হাবিবুর রহমান মধু, নাট্যানুষ্ঠান জীবনের আঙিনায় এসে। আমরা এসে গেছি ম্যাডাম। এই বাড়িটাই আমাদের, মানে বকুলতলি গ্রাম সহ আশেপাশের ৮-১০টা গ্রামের ছোট থেকে বড় সব মানুষের ডাক্তার বাবার বাড়ি। এখন তাকে পাওয়া যাবে না, কোথাও কোনো রোগী দেখতে গেছেন হয়তো। তবে ওই যে বাড়ির সঙ্গে যে ওষুধের দোকানটা দেখছেন, ওখানে তার এক মেয়ে আর আমাদের প্রিয় আলী ভাইকে পাবেন। আপনি নতুন মানুষ, আসেন। ব্যাগটা আমি নিচ্ছি, আপনাকে ওদের কাছে দিয়ে আসি। আসেন। আলী ভাই, ম্যাডাম ডাক্তার বাবার কাছে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। আমি মিতু, ডাক্তার বাবা আমার বড় বাবু। আলী ভাই, ওনাকে বসিয়ে আসছি আমি। আসেন। ব্যাগটা আমি দিয়ে আসছি আপা। ভাড়া পেয়েছো নাদের? আমি দিচ্ছি, নাও। না না, ইয়ে আপা। ঠিক আছে নাদের, নাও। ইনি যখন ভাড়াটা দিচ্ছেন, পরিচয় তো নেই, তাই ঝগড়াটাও করতে পারছি না। আমি তো ওকে স্টেশন থেকে নিয়ে এসেছি। আপনি বসেন, ওই যে বাথরুম, হাত মুখ ধুয়ে নেন, আমি চা দিতে বলছি। নাকি ঠান্ডা? না না, চা হলেই চলবে, তবে চিনি চলবে না। ইয়ে, না মানে কোনো ট্যাবলেটও না? না। আপনি বসেন, বড়বাবু এসে পড়বেন। আপা আমি। হ্যাঁ, তুমি এসো। জি। আপনার চা আসছে, ততক্ষণে বিস্কিট। না না, চিনি বিস্কিট না, নোনতা। আর এই যে পানি, ফোঁটা তিনেক লেবুর রস দিয়েছি, আপনি খান। আমি একটু দোকানে যাচ্ছি, আলী ভাই একা পেরে ওঠেন না তো, বড়বাবু এসে যাবেন। আপনি চেনেন তো ওকে? হ্যাঁ, তবে ৩০ বছর দেখিনি। আমাকেও উনি ৩০ বছর দেখেননি। ও মা, তাতে কি হলো, বড়বাবু এলেই দেখে নেবেন, আর উনিও আপনাকে দেখবেন। এই আয়। ও বড়বাবু, দেখো দেখো কে এসেছেন। কে? আমি তো বাবু চিনতে পারিনি, দেখিওনি কোনোদিন। এই হনুমানটাকে ওষুধ দিয়ে দে, টাকা নিস না। আমাকে 2টো কুমড়ো জোর করে দিয়েছে, এই যে ব্যাগের মধ্যে আছে। ওষুধগুলো ভালো করে বুঝিয়ে দিস ওকে। আচ্ছা। দেখি কে এলো। মিতুর সঙ্গে পরিচয় হয়েছে? মিতুই আমাকে এ ঘরে এনে বসালো, বিস্কিট পানি দিল, চায়ের ব্যবস্থা করলো। মিতু, এখানে আয় তো একবার। বলো। তোদের তো পরিচয় হয়নি। না। ও রানু। রানু আর আমি একসঙ্গে কলেজে পড়েছি, তারপর আমি মেডিকেল কলেজে চলে গেলাম, আর রানু গেল বিশ্ববিদ্যালয়ে। তুই ওকে ফুফুই বলবি। আচ্ছা। রানু, এ হচ্ছে মিতু, আমার হৃদয়, আমার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে। ওর মা বাবা কেউ নেই। আজ তোর কাছে বলতে দ্বিধা নেই, মিতু না থাকলে আমিও হয়তো এই বিশাল পৃথিবীর কোনো অজ্ঞাত দেশে হারিয়ে যেতাম, অথবা ফুরিয়ে যেতাম। কি রে রানু, তোর চোখ দুটো ভিজে উঠছে কেন? না, এমনি হঠাৎ হঠাৎই এমনটা হয় আজকাল। শাহেদ, তুই তো আর কিছু না পাস, একজন মা তো পেয়েছিস, আমি যে কিছুই পাইনি। আমি আসছি।
বড়বাবু, রাত 2টোর মধ্যেই শুতে যেও কিন্তু। ফুপুমা অনেক দূর থেকে এসেছো। আমি বুঝতে পারছি তোমাদের অনেক কথা জমে আছে। কথা বলার, কথা শোনার বেশ সময় পাবে তোমরা। ও বড়বাবু, চা পানি সব রেখে গেলাম। আমার খুব ঘুম পাচ্ছে। হুম, তুই যা। একবার ভেবে দেখ রানু, মিতু না থাকলে এই শাসনটা কে করত? এবার বলতো, আমার ঠিকানাটা পেলি কোথায়? ওই যে নাসিম ভাই। হ্যাঁ, নাসিম, বড় ঠিকাদার। ঢাকায় আমার সঙ্গে দেখা। আমার পেনশনের টাকার জন্য মাঝে মধ্যেই যেতাম ঢাকায়। ওর চেষ্টাতেই তাড়াতাড়ি টাকাটা পেয়ে যাই। ওর কাছেই তোর ঠিকানাটাও পাই। অনেক টাকা হয়েছে ওর, কিন্তু মানুষটা বদলায়নি, আগের মতোই আছে। আমিও তাই দেখেছি। এবার বল, কি? অনেক কথাই তো জমে আছে তোর। হ্যাঁ শাহেদ, অনেক কথা বলার আছে। অনেক অনেক কথা। তুই তো জানিস আমার যত কথা তোকে ছাড়া আর কাকেই বা বলা যায়, আর শুনবেই বা কে? আর তোকেই আমি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি। সে কষ্টের তো পরিমাপ করা যায় না। আমিও কষ্ট পেয়েছি শাহেদ, তোকে বোঝাতে পারবো না আমি কিভাবে নিজের আগুনে নিজেই পুড়েছি। প্রতিটি দিন, প্রতিটি রাত মাঝে মধ্যে মনে হতো আমি বুঝি পাগল হয়ে যাব। রানু, জীবনের খাতায় জীবনের হিসেব খুব সহজেই কি মেলে? মেলে না। আবার কখনো কখনো মিলে যায়, তবে ফাঁক একটা থেকেই যায়। তাই তো মানুষকে এত দুঃখ, কষ্ট আর যন্ত্রণার পথ বেয়েই মৃত্যুর দিকে এগিয়ে যেতে হয়। এর ভেতরেই মানুষ আশা নিয়ে বাঁচে, আশা নিয়ে ভাবে, আশা নিয়ে স্বপ্ন দেখে। তাই বোধ হয় বুকের ভেতর এত কষ্ট পুষে নিয়ে বেঁচে আছি। হ্যাঁ, তোর ভাই বোনরা? ভাই বোন? হ্যাঁ, ভাই বোনই তো, একই বাবা মার সন্তান আমরা। শাহেদ, পেনশনের টাকাটা দিয়ে আমি বাবার সেই ভাঙাচোরা বাড়িটা নতুন করে করেছিলাম। বোনদের বিয়ে দিতেই তো বাবার রেখে যাওয়া 3 বিঘে জমি বিক্রি করতে হয়েছিল। থাকবার মধ্যে ওই বাড়ির ভিটেটাই ছিল। ভাই বোন বাড়ির ভিটেটা ভাগ করতে গিয়ে আমার ভাগে দিল 1 চিলতে জমি, যেখানে কোনো ঘর ছিল না। আমি যে ঘরটায় ছিলাম সেটা এক ভাইয়ের ভাগে পড়ল। শাহেদ, আমার আশ্রয়টুকুও হারাতে হলো। তাই আমি এখনো বুঝে উঠতে পারি না রানু, কাছের মানুষগুলো কখনো কখনো বড় নির্মম হয়ে ওঠে। কেন যে এমনটা হয়? জীবনকে জীবনের নিভৃত ভালোবাসায় কেন যে আমরা পূর্ণ করে তুলতে পারি না? পারলে কতটুকুই বা ক্ষতি হতো। আমরা ক্ষতির আশেপাশে নেই, লাভের যেটুকু আমরা সেটুকুই চাই শুধু। তবে কি বলবো, এটাই জীবন। তাহলে রানু, মৃত্যুকে কি দিয়ে বিচার করব? মৃত্যুই তো জীবনের মহত্তম রূপ। মৃত্যু আছে বলেই তো মানুষ ভালোবাসার গান লেখে। সেই মৃত্যুকে আমরা কি দিয়ে বিচার করব? আমি জানি না শাহেদ, আমি জানি না। আর যেটুকু জেনেছি তা দিয়ে এত বড় বিষয়টাকে বিচার করার সাধ্য আমার নেই। আমার মনে হয় বড় বড় কবিরাও, যারা মৃত্যুকে ভালোবেসে কালজয়ী হয়েছেন, তারাও আমারই মতো অক্ষমতা প্রকাশ করবেন। তাই বোধ হয় তুই মরতে পারলি না, আমিও মরতে পারলাম না।
আমরা বেঁচে আছি কি? আমরা মরেও তো যাইনি রানু। এই বেঁচে থাকা না থাকা আর মরে যাওয়া না যাওয়া, অত ভেবে কি হবে শাহেদ? কি লাভ? তারপরও তো আমরা ভাবি রানু, ভাবতে চেষ্টা করি। রানু, চা খাবি? হ্যাঁ, তাহলে বানিয়ে নে, আমাকেও দে। ও যে দেখ, ফ্লাস্কে দুধ চা আর পটে চিনি রেখে গেছে মিতু। বড়বাবু, একটা অভিযোগ আছে। বলে ফেল। ফুপুমা এসেই কিন্তু দুপুর থেকে রান্নাঘরে ঢুকতে শুরু করেছেন। এ তো ভয়ঙ্কর কথা। ঠাট্টা করছো? না মিতু, যখন আমরা পড়তাম মাঝে মধ্যে 6-7 জনে মিলে পিকনিক করতাম। রানুই রাঁধত। যদি ভুলে না গিয়ে থাকে তাহলে তো ভালোই রাঁধার কথা। তখন তো আমি খাইনি, আজ খেয়েছি। চমৎকার। তাহলে পরীক্ষায় রানু পাশ করেছে? মিতু, মিতু, রানুর জীবনটা এমনভাবে কেটেছে যেটা তুই ভাবতেও পারবি না। এখানে যে কদিন থাকবে ওর মতোই থাকতে দে। ও যা করে সুখ পায় পেতে দে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এসো, খাবে এসো। রানু কই? পড়ার ঘরে। যা, টেনে তুলে নিয়ে আয়। পছন্দের বই পেয়ে গেলে শেষ না করে উঠবে না। জানি না অভ্যেসটা আগের মতো আছে কিনা। তুমি ওঠো তো আগে, ওনাকে আমি ধরে আনছি। আচ্ছা রানু, সারাদিন বাড়িতে বসে না থেকে একটা স্কুটার ঠিক করে দিই, গ্রামগুলো ঘুরে ঘুরে দেখ না। আমি নাদেরকে বলে দেব, যদিও স্কুটার চালায়, লেখাপড়া জানি, বিএ পাস। বলে দিস, আমি তো শহরের মানুষ নই। তুই যখন বলছিস, ঘুরে আসবো একদিন। তোর ভালো লাগবে। মাইলের পর মাইল জুড়ে বকুল গাছের সারি। হাজি দানিশ নিজ হাতে এসব গাছ লাগিয়েছেন। এখনো প্রতি বছর 200-300 করে বকুল গাছ লাগান। ওর বড় মেয়ের নাম ছিল বকুল, ক্যান্সারে মারা যায়। তার নামেই গ্রামের নাম হয়েছে বকুলতলি। কিছু ভাবছিস? হ্যাঁ, ভাবছি তো। আচ্ছা শাহেদ, মিতুর বিয়ে দিসনি কেন? বয়স তো পার হয়ে যাচ্ছে। মিতুর বিয়ে? কেন? সে যে অনেক কথা রে, সিনেমার মতো কাহিনী। ওর বয়স যখন 10 বছর, তখন ওর পেটে অদ্ভুত আকারের টিউমার ধরা পড়ে। স্পাইরাল টিউমার। পেঁচিয়ে পেঁচিয়ে পেটের প্রায় অর্ধেকটা দখল করে ফেলেছে। ঢাকায় অপারেশনের ঝুঁকি কেউ নিতে চাইলেন না। আমার পরিচিত 2জন সার্জন সিঙ্গাপুর যাওয়ার পরামর্শ দিলেন। বাবার রেখে যাওয়া বাড়িটা বিক্রি করে দিলাম। ছুটি নিলাম 3 মাসের, তারপর সিঙ্গাপুর। 2 দিন পরে হাসপাতালে ঢুকতে যাচ্ছি, এমন সময় আমাকে জড়িয়ে ধরলেন একজন। আমি চমকে উঠেছিলাম। ভালো করে তাকিয়ে দেখি আমারই এক বন্ধু। জুরিখে একই সঙ্গে ছিলাম, মালয়েশিয়ান। ও সার্জিক্যালে, আমি ছিলাম মেডিসিনে। সব কিছু শুনলেন। মিতুর সঙ্গে বাংলায় অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের হোটেল থেকে ওর বাসায় নিয়ে গেলেন। হাসপাতালের খুব কাছেই বাসা ওদের। এমন কিছু ঘটনা এখনো ঘটে যা অবাস্তবকেও হার মানিয়ে দেয়। ওনার স্ত্রীও খুব চমৎকার মানুষ। আমার এখানে 2জনই 3 বার এসেছেন। তারপর হাসপাতালে ভর্তি, নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা, ঢাকার রিপোর্টগুলোর সঙ্গে মিলিয়ে দেখা, এসব করতেই প্রায় 1 মাস পেরিয়ে গেল। তারপর সিদ্ধান্ত হলো অপারেশন করা হবে। তবে 1 বার নয়, 3 অথবা 4 বারে। এ ধরনের টিউমার লাখে 2-1টা ধরা পড়ে। অপারেশনের আগে ওকে আমার আর্থিক সঙ্গতির কথা বললাম। উনি শুনলেন, হাসলেন। চমৎকার হাসি। আবার বললাম আমি। উনার স্ত্রী উত্তর দিলেন, এটা তোমার বিষয় নয়, তোমাকে এনে ভাবতে হবে না।
দফায় দফায় আলোচনা শেষে অপারেশনের সিদ্ধান্ত হলো। মোট 5 বার কাটাছেঁড়া করে শেকড় শুদ্ধ টিউমারটা বের করে আনা হলো। মিতুর জ্বালাও নেই, নেই একটা ওভারি, একটা কিডনিও কাটা পড়ল। পুরো পেট জুড়ে 9.5 ফিট কৃত্রিম নাড়ি সংযোজন করতে হলো। রানু, মিতুর পক্ষে বিয়ে করা সম্ভব নয় রে। জীবনের এই অবস্থা মিতুও মেনে নিয়েছে, আমিও মেনে নিয়েছি। কই রে মিতু, মিতু কই রে? এই তো দাদু, তোমার পেছনেই দাঁড়িয়ে আছি। তোর ফুপুমা এসেছেন নাকি? হ্যাঁ তো। ও মা, এত বড় ব্যাগটায় কি গো দাদু? ব্যাগে একটা মাছ আছে ভাই। দেখি দেখি কত বড়। বেশি বড় নয় রে পাগলি, এই 9-10 কেজি হবে হয়তো। মানুষ আমরা 4 জন, আর তুমি। হিম বাক্সে থুয়ে দিস নে। এই যে তোমার চেয়ার। চায়ের সাথে বিস্কুট দেবো না চানাচুর? চানাচুর দে। আরে তোর বড় বাবু কই? সাঁওতাল পাড়ার দিকে গেছেন, এই এসে যাবেন। শানু, ও শানু, ও ফুপুমা। এসো এসো ফুপুমা, পরিচয় করিয়ে দিই। দাদু, আমার ফুপুমা। জানো, 30 বছর পর আমাদের কথা মনে পড়েছে। এসো মা, এসো এসো, বসো। আমার দাদু ফুপুমা হাজি দানিশ মজুমদার। বসো মা, বসো বসো। বসার এই জায়গাটা আমার খুবই প্রিয়। রাস্তার এখানেই আমার মেয়েটা শহরে নিয়ে যাবার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মিতু বকুল গাছের গোড়াটা বাঁধিয়ে দিয়েছে, আর কখানা চেয়ার ভরেই পেতে রাখে। বসো বসো মা, বসো। তোমরা কথা বলো, আমি চা নিয়ে আসি। শানু, মাছটা নিয়ে যা। তোমার নাম কি মা? জি, রানু। এতদিন পরে এলে যে। কাজের মধ্যে দিয়ে কিভাবে যে এতগুলো বছর পার হয়ে গেল। তোমাদের মানে আমাদের ডাক্তার বাবার কথাই ধরো, কাজের মধ্যে ছিল, কাজের মধ্যেই আছে। তাই দেখো, শরীরে ওর বয়সের ছাপ সেভাবে পড়েনি। আমাদের এই গ্রামগুলো ঘুরেছ? একদিন ঘুরেছি, তবে সবটা দেখা হয়নি। যেটুকু দেখলে কেমন লাগলো? আমার জীবনটাও গ্রামেই কেটেছে, কিন্তু এরকম সাজানো গোছানো কোনো গ্রাম আমি কখনো দেখিনি। রাস্তা সে তো শহরের চেয়েও ভালো। পাশ দিয়ে পানিতে ভরা খাল, খালের পানিতে সেচ, মাইলের পর মাইল বকুল গাছের সারি, চোখ জুড়িয়ে যায়। রানু মা, আমার বড় মেয়েটা ক্যান্সারে মারা যায়। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। গ্রামের মানুষই গ্রামের নামটা বদলে দেয়, পরে সরকারি কাগজপত্রে স্বীকৃতি মেলে। আমার জীবনের এখন একটাই স্বপ্ন, একটা আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা। ডাক্তার বাবাও এজন্যে যথেষ্ট পরিশ্রম করছেন। কালকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2 কর্মকর্তা আসবেন, সঙ্গে একজন বাঙালি কর্মকর্তাও থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো ডাক্তার বাবা। শানু, আমাকে পানি দে। মিতু, একটু চা দে তো মা। হ্যাঁ হাজি সাহেব, বলেন। আগামী কালকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা আসছেন। ছোট জামাই রাতেই ফোন করেছিল। তাহলে তো স্টেশনে। গাড়ি তো আছেই, স্টেশনে যাব তুমি আর আমি। আচ্ছা ডাক্তার বাবা, ধরো ওরা মুখ ফিরিয়ে নিল, তখন কি হবে? কুয়েত আর সৌদি আরবে 5 জন ডোনার আমি খুঁজে পেয়েছি। প্রাথমিক কথাবার্তাও হয়েছে, চেষ্টা চলছে আগামী মাসে ওদের এখানে নিয়ে আসার। এত বড় একটা খবর আমাকে দাওনি ডাক্তার বাবা?
ফেরার পথে রহমতের দোকানে যখন চা খাচ্ছিলাম তখনই মোবাইলে খবরটা পেলাম হাজি সাহেব। কি উঠছিস যে রানু? হাজি সাহেব বিরাট একটা মাছ নিয়ে এসেছেন। মাছটা রাঁধার লোভ সামলাতে পারছি না। হাজি সাহেব, আমার একটা আবদার রাখবেন? আপনার বুঝতে পারছি, দুপুরে খাওয়ার কথা বলবে তো? জি, খেলে খুশি হবে। সে তো হবই। মিতুকে বলো বাড়িতে ফোন করে দিতে। হ্যাঁ, এবার বলো। শুরুতেই যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো ওরা একবারেই দিয়ে দেবেন। এরপর তারা টেকনিশিয়ান এবং প্যাথোলজিস্টদের 6 মাসের প্রশিক্ষণ দেবেন। তারপর প্রতি বছর বছর তারা আরও যন্ত্রপাতি পাঠাবেন। প্রশিক্ষণ কর্মসূচি তো আছেই। যদি আমরা ওদের বোঝাতে পারি আর যদি ওরা বোঝেন, তাহলে 10 বছরের দায়িত্বটাও তারা নিজের হাতে নেবেন। হাজি সাহেব, আমি শুনছি ডাক্তার বাবা, আমি শুনছি। শাহেদ, আমি জানি আমিও যেমন ভুলতে পারিনি, তেমনি তুইও ভুলতে পারিসনি। কি নির্মম, কি মর্মভেদী দীর্ঘশ্বাসে জড়ানো সেই দৃশ্য। শূন্য হাতে আমার দুয়ার থেকে ফিরে এলি তুই। আমি জানালা দিয়ে দেখছিলাম, তুই ভালোভাবে হাঁটতে পারছিলি না। ঘাড়ের ব্যাগটা বারবার পড়ে যাচ্ছিল। একবার তুই নিজেই পড়ে গেলি। কজন পথচারী তোকে তুলে নিয়ে রিক্সা থেকে লোক নামিয়ে তাতে তুলে দিল তোকে। শাহেদ, আমি সব দেখতে পাচ্ছিলাম। বারবার মন চাচ্ছিল আমি ছুটে যাই, আমি ছুটে যাই সব দায়বোধ ঘরে ফেলে তোর কাছে। তারপর আর মনে নেই। জ্ঞান ফিরলে দেখি মাথায় হাত দিয়ে মা পাশে বসে আছেন। চোখ মেলে তাকাতেই মা বললেন, রানু, তোকে আমি মেরে ফেললাম মা, তোকে আমি মেরে ফেললাম। শাহিদকেও বাঁচতে দিলাম না। আমি ডুকরে কেঁদে উঠলাম। ভালোবাসার কষ্টগুলো আকাশ ভাঙা বজ্রের মতো আমার পৃথিবীটাকে ফোড় করতে লাগলো। কি যে কষ্ট শাহেদ। রানু, জীবনের সব অঙ্কই যে মিলে যাবে এমনটা তো নাও হতে পারে। আমারও তো ইচ্ছে ছিল দেশে আর ফিরব না। পরপর 3টে কোর্স সম্পন্ন করার পর প্রস্তাব পেয়েছিলাম, অনেক টাকা বেতন। কিন্তু দেখ, শেষ পর্যন্ত দেশে ফিরে এলাম। সরকারি চাকরি একটা পেলাম বটে, কিন্তু ওরকমটা তো হলো না। তবুও ভালোই ছিলাম, কিন্তু মিতুর চিকিৎসার জন্য সময় বেশি লেগেছিল বলে চাকরিতে টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত ঢাকা ছেড়ে চলে আসতে হলো এই বকুলতলি হেলথ কমপ্লেক্সে। অবসর নেবার পর ভেবেছিলাম ঢাকাতেই ফিরে যাব। কথাও বলেছিলাম কয়েকটা ক্লিনিকের সঙ্গে, কিন্তু যাওয়া হলো না। এই হাজি সাহেব পুরো গ্রাম নিয়ে আমার বাসায় এলেন। আমি বাইরে এলাম। হাজার হাজার মানুষ হাত জোর করে দাঁড়িয়ে আছে। হাজি সাহেব কাছে এসে বললেন, ডাক্তার বাবা, তোমার এই সন্তানদের এতিম করে তুমি কোথায় যাবে? এখানে ডাক্তার এসেছেন, ডাক্তার চলেও গেছেন, ডাক্তার বাবা তো কেউ আসেননি। তুমি এলে, ডাক্তার থেকে ডাক্তার বাবা হয়ে গেলে। কোনো বাবা কি ছেলেদের এতিম করে চলে যেতে পারে? যে স্বপ্ন আমি বুকের ভেতর লালন করে চলেছি, একটা ক্যান্সার হাসপাতাল, তুমি চলে গেলে কে আমাকে সাহায্য করবে? দেখো, এতে সবার চোখে পানি। তুমি
কজন আর চোখের পানি মুছিয়ে দেবে? ওই দেখো, আরো মানুষ আসছে, নারী পুরুষ শিশু সবাই আসছে। রানু, তুই কাঁদছিস? প্রেম শূন্য পৃথিবীতে, শূন্য হৃদয়ে তুই ছুটে বেরিয়েছিস। তুই কি ভাবতে পেরেছিলি বকুলতলির নিখাদ ভালোবাসা তোর শূন্যতাকে ভরিয়ে দেবে? ভাবতে পেরেছিলি কি হাজার হাজার মানুষের চোখের পানি তোর আকণ্ঠ তৃষ্ণা মিটিয়ে দেবে? আমার হিসেব মেলেনি শাহেদ, কিন্তু তোর হিসেব তো মিলে গেছে। এই প্রেম কজনের ভাগ্যে জোটে রে? আমি তোকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছি, কিন্তু বকুলতলির মানুষ তো তোকে দুহাত উজাড় করে দিয়েছে। আমি তোকে কতটুকুই বা ভালোবাসতে পেরেছি? মিতুকে যে মেয়েটা মানুষ করেছিল, তার একটা বোবা মেয়ে ছিল, 10-11 বছর বয়স। তাকিয়ে দেখি আমার সামনে এক মুঠো বকুল ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দিয়ে স্রোতের মতো অশ্রু পড়ছে। রানু, তোকে হারানোর পর আমি কতদিন কাঁদতে চেয়েছি, কিন্তু পারিনি। কষ্টগুলো যেন বুকের ভেতর জমে জমে চৈত্রের পৃথিবী হয়ে গিয়েছিল। ওই বোবা মেয়েটার চোখের পানি আমাকে বৃষ্টির মতো ভিজিয়ে দিল। জানি না আমি কাঁদছিলাম কিনা, তবে চিৎকার করে বলছিলাম, আমি যাব না, আমি যাব না। নতুন ডাক্তার এলো। হাজি সাহেব আমাকে আর মিতুকে নিয়ে গেলেন। 6 মাসের মধ্যে মিতুর পছন্দের এই জায়গায় বাড়িটা করে দিলেন। আমি বারবার তোর কাছে যেতে চেয়েছি রানু, কিন্তু পারিনি। তোর সমাজ সংসার আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। আমি তো তোর কাছে এসেছি, আমি তো তোর সমাজ সংসারের ভয় করিনি শাহেদ। আমার তো সমাজও নেই, সংসারও নেই। তাছাড়া তোর সাহস আছে, আমার সাহস নেই। আমি জানি না এখানে আসাটা আমার সাহস কিনা। অনেক দীনতা নিয়ে এখানে এসেছি আমি। আমার সমাজ সংসারের নির্মম অবহেলায় শুধুমাত্র একটা বিশ্বাসই আমার বেঁচে ছিল, সে তুই শাহেদ, সে তুই। আমার জীবনের অনেক কিছু আমি হারিয়েছি, শুধু এই বিশ্বাসটুকু হারাতে দিইনি। আমার জীবনের শেষ ভিক্ষেটুকু তুই দিবি। আমি তোকে শূন্য হাত ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই তা পারবি না। আমাকে ফিরিয়ে দিলে সত্যি তুই মরে যাবি। মৃত্যু শুধু জীবনের নয়, দেহেরও। আমি পাষাণ হতে পেরেছিলাম, তুই তা পারবি না। তাই তো নিশ্চিন্ত মনে মৃত্যুর হাত ধরে বসবার ঘরে গিয়ে বসতে পেরেছিলাম। জানি না সেদিন মৃত্যু দেখেছিল কিনা। আমার দু চোখ ভরে শুধু নামছিল বৃষ্টির ধারা। মিতু, মিতু তো আর ছোটটি নেই, অনেক বড় হয়েছে। অনেক কিছু দেখেও না দেখার ভান করে, অনেক কিছু শুনেও না শোনার ছল করে। বলতে পারি না তোর চোখের পানি সেদিন দেখেছি কি দেখিনি। রাত অনেক হয়েছে, যা শুতে যা।
কাল সকালে বেরোতে হবে। উঠি। একটা কথা বলি শাহেদ, বল। তোর শরীরটার কথা বলছি আমি। এটা তো একটা মানুষের শরীর নাকি? তাছাড়া বয়সও তো হয়েছে। ভোরের নামাজ শেষেই দুটো বিস্কিট মুখে দিয়ে বেরিয়ে যাস, ফিরিস সেই দুপুরবেলা, আবার বিকেল হবার আগেই পথে নামিস। এভাবে আর কতদিন চলবে? তা তো আমি জানি না রানু। মিতু আগে তোরই মতো বলতো, তারপর কি বুঝলো জানি না, আর কিছু বলে না। একদিন মিতুর কাছে জানতে চেয়েছিলাম, কি উত্তর দিল জানিস? সে সময় তো ছিলাম না আমি, জানবো কেমন করে? ঠিক, মিতু বলেছিল, বড়বাবু আমি বুঝতে পেরেছি, তোমাকে ঘরে আটকে রাখলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ভালোবাসার প্রার্থনার মতো শক্তি পৃথিবীতে নেই। বকুলতলির মানুষেরা যে তোমার জন্য প্রতিদিন ভালোবেসে প্রার্থনা করে, সৃষ্টিকর্তার কৃপা তোমাকে সজীব করে তোলে, তোমাকে শক্তি দেয়। আর আমি তোমাকে ঘরে আটকাতে চাইব না বড়বাবু। সৃষ্টিকর্তার আশীর্বাদ বঞ্চিত করব না তোমাকে। এত বড় কথা এত সহজ করে কিভাবে বলতে পারলো মিতু? আমি জানি না রানু। তুই কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান তুই। জীবনে যা তুই হারিয়েছিস তার চেয়ে কত যে বেশি তুই পেয়েছিস। এখানে না এলে দেখতেই পেতাম না আমি। ভাবতে বসিস নে আবার আমি তোকে হিংসে করছি। কি করে বলতে পারলি তুই? তুই তো ভালো করেই জানিস, তোর সম্পর্কে এ ধরনের ভাবনা আমার মনে আসতেই পারে না। অতটা ভেবে বলিনি আমি শাহেদ। ও ভালো কথা, মিতু বলছিল ফুপুমা যেন যাবার কথা না বলেন। বলে দিও তুমি, তোমাদের কথা শেষ হলে আমার জমানো কথা বলবো আমি। আবারও বলছি তোকে, আমি যাব এরকম কোনো কথা মিতুকে বলিস না তুই, তাহলে তুল কালাম বাঁধিয়ে দেবে। একবার রেগে গেলে ওকে শান্ত করা খুব মুশকিল হয়ে যায়। হাজী সাহেবের দ্বিতীয় স্ত্রী না এলে মিতুকে শান্ত করাই যাবে না। আমাদের কথা শেষ হলে মিতু ওর কথা বলবে। কি কথা বলবে রে মিতু? কি কথা বলার আছে ওর? কি কথা? আমি জানি না। মিতু, আমার চা নিয়ে আয়। হ্যাঁ ডাক্তার বাবা, যা বলছিলাম, গ্রামের লোকজন কত দিতে পারে বলে তুমি ভেবেছিলে? আমি ভেবেছিলাম তারা দেবে। আপনার ডাক শুনে কেউ শূন্য হাতে আসবে আমি তো ভাবতেই পারি না। ডাক্তার বাবা, 10 টাকার নোট একটাও পাইনি। 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000, 7,14,320 টাকা। আশা করছি 6 মাসে 1,50,000 টাকা আসবে। আমার দিঘি শেষ পর্যন্ত 10 বছরের লিজ থেকে আসছে 80 লাখ টাকা। ইটভাটার 3 মালিক এসেছিল কাল রাতে। আমি চাইনি কিছু, ওরাই বলেছে 3 জনে মিলে 90,000 ইট দেবে। তাহলে ডাক্তার বাবা, এতে করে হাসপাতাল ভবন, ডাক্তারদের বাসা, সাধারণ কর্মচারীদের বাসা, নার্সদের একটা কোয়ার্টার, প্যাথোলজি ভবন। ডাক্তার বাবা, আর একটা কথা ভাবছি আমি। বলেন। মূল হাসপাতাল ভবনের পাশে যেটুকু খালি জায়গা থাকছে, না, খালি থাকছে না। তবে ওখানে একটা 4তলা ভবন হবে।
ওখানে থাকবে একটা গাইনি ওয়ার্ড, একটা মেল ওয়ার্ড, একটা শিশু ওয়ার্ড। আমি সে কথাই তো বলতে চাচ্ছিলাম। গত পরশু ইঞ্জিনিয়ার সাহেবকে বলে দিয়েছি প্ল্যানটা করতে। ক্যান্সার হাসপাতালের সীমানা প্রাচীরের উত্তর পাশে ওই ভবনটা হবে। আর যেটুকু জায়গা তারপরও খালি থাকছে, ওখানে 6টা বকুল গাছ লাগানো হবে। তোমাদের চা দাদু। আর শোনো, হুট করে চলে যেও না কিন্তু। ফুপুমা ডালপুরি ভাবছেন, খেয়ে তবেই যাবে। ডাক্তার বাবা, আমার মুখের কথাগুলো এভাবে তোমার মুখে কি করে আসে বলো তো? তা তো আমি জানি না হাজি সাহেব। এর উত্তরটা আমার কাছে আছে দাদু। বল দেখি ভাই। অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের অন্তর্লিখনের কিছু কিছু মিল আছে। এই মিল আছে বলে জীবনের সঙ্গে সৃষ্টির সঙ্গে জীবনের সমন্বয় সম্ভব হয়ে ওঠে। আজ তুমি যা ভাবছো, বড়বাবু হয়তো সেটা আগামীকাল ভাববেন। মিতু রে, তুই আমার কে রে? আমিও তো উত্তর খুঁজে বেড়াই। তুমি আমার কে গো? বসো, তোমাদের জন্য পুরি নিয়ে আসি। আজ সারা দিন আমি হাজি সাহেবের কথা ভেবেছি। এতটা পারেন কি করে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এ তো আজ থেকে নয়, তার দাদা করে গেছেন, বাবা মানুষের জন্য অনেক করেছেন, এখন করছেন হাজি দানেশ মজুমদার। এবার তোকে অন্য একটা কথা বলি। বল। কাল সারা রাত ঘুমোইনি আমি। কেন রে? আচ্ছা, তুই কি ভাবতে পেরেছিস কিছু? মিতু আমাকে ঠিক কি বলবে? না। আমিও ভেবে কিছুই বুঝে উঠতে পারছি না। তুই সেই আগের মতো আছিস রে। হয়তো তাই। রানু, বিষয়টাকে কি সহজভাবে নিতে পারিস না? মিতুর কথা বলবে, কি বলবে না বলবে, যেদিন বলবে সেদিনই জানা যাবে। এ নিয়ে এত ভাবনা কেন? তোর মতো হলে আমিও ভাবতাম না। আমি যে সব কিছু হারিয়ে এখানে এসেছি, আমার ভেতরে ভয় তো একটা থাকবেই। মিতুকে কি তুই চিনতে পেরেছিস? মিতুকে চেনা খুব সহজ নয়। এটা ঠিক বলেছিস। কখনো কখনো আমিও মিতুকে চিনে উঠতে পারি না। তাই তো আমার ভয় করে, হয়তো এমন কথা বলবে যার কোনো উত্তর আমার কাছে থাকবে না। আবার এমন কথাও তো আসতে পারে যার উত্তর তোর কাছে আছে। এর মানেটা কি হলো? এটাও হতে পারে, ওটাও হতে পারে। আমার ঘুম পাচ্ছে শাহেদ। যা ঘুমো। ফুপুমা, বল। আজ 15 দিন হলো বড়বাবু আর তোমার কথা বলা কি শেষ হয়েছে? মানুষের কথা বলা কি কখনো শেষ হয় মিতু? আমি জানি, মানুষেরা মৃত্যুর আগ পর্যন্ত কথা বলে যেতে চায়। আমি কি সেভাবে বলেছি? আচ্ছা ফুপুমা, হুম। আমাকে কি খুবই ছোট বলে মনে হয়? কি মনে হয় তোমার, আমি এখনো কথা বলতে শিখিনি? তা কেন মনে হবে? আমি তোমাকে সোজা একটা কথা জিজ্ঞেস করেছি, 30 বছরের কথা। আমি জানি 15 দিনই বলা হয়ে ওঠে না। হয়তো আগামী 30 বছরেও যদি তোমরা ততদিন বেঁচে থাকো, শেষ হবে না। কথা দ্রুতই জন্ম নিতে থাকে, কিন্তু মরে না। কথার মৃত্যু নেই। দেহের মৃত্যুর পরও কথা বেঁচে থাকে। তুই আমাকে কিছু বলতে চাস? শাহিদ বলেছে আমাকে। তুমি কি আমাকে ভয় করতে শুরু করেছো? না, ভয় করতে শুরু করব কেন? তাহলে ছোট্ট একটা কথা বলবে? কি? যেদিন তুমি এখানে এলে, আমি তোমাকে বসবার ঘরে নিয়ে গিয়ে বসালাম, বিস্কুট আর পানি এনে দিলাম। তোমার কি মনে হয় তোমার চোখের পানি আমি দেখিনি সেদিন? ফুপুমা, তুমি তো তখন থেকেই তোমার অতীতকে আমার সামনে মেলে ধরেছিলে। তোমার সেই অতীত, বড়বাবু সেই অতীত,
যে অতীত নির্মম বেদনায় বৃক্ষশূন্য প্রান্তরের মতো 30টা বছর ধরে জীবনের আঙিনায় পড়ে আছে। কি মর্মবিধি দীর্ঘশ্বাস। আকাশে মেঘ নেই, মাটিতে বৃষ্টি নেই, নদী নেই, সমুদ্রের কোনো উচ্ছ্বাস নেই। ফুপুমা, কোনো কথা না বলে তুমি তো সবই বলেছ আমাকে। মিতু, মিতু অনেক বড় হয়েছে ফুপুমা, অনেক বড় হয়েছে। আমি এই বয়সে হাসপাতালে মৃত্যুর অন্ধকার দেখেছি, আবার দেখেছি জীবনের আলো। সৃষ্টিকর্তার অন্তহীন অনুগ্রহ আর ভালোবাসার কথা প্রতিদিন প্রতি রাত আমি মনে করি। ফুপুমা, চাইলে কি সব চোখকে ফাঁকি দেয়া যায়? আমারও বয়স হয়েছে মিতু। বড়বাবুরও বয়স হয়েছে, তবে এই কথা তো মানো, তুমি সাহিত্য নিয়ে পড়েছ ফুপুমা। দেহের বয়স বাড়ে, জন্ম মৃত্যু নিয়ে জীবনের বয়স বাড়ে না। সমাজ সংসারের বয়স বাড়ে, কিন্তু মানুষের বয়স বাড়ে না। তাই যদি হতো ফুপুমা, তাহলে মানুষের জন্মটাই মৃত্যুর অন্ধকারে হারিয়ে যেত। কি, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছ? বড়বাবু কিন্তু আমার মুখের দিকে তাকাতে পারেন না। আমি নাকি বাবার মতো, একেবারে বাবার মতো দেখতে। মিতু, তুই? হ্যাঁ ফুপুমা, আমি যা বলতে চাই এখনো বলিনি। তোর সেই কথাটাই আমি শুনতে চাই মিতু। আর আমার কোনো ভয় নেই, দ্বিধা নেই। তুই আমার মুখের দিকে তাকিয়ে অনায়াসে বলতে পারিস, মিতু, নিজেকে নিয়ে আমি অনেক পালিয়ে বেরিয়েছি। আজ কেন যেন মনে হচ্ছে আমার পালাবার আর কোনো জায়গা নেই, পালাবার কোনো শক্তি নেই, পালাবার কোনো পথও নেই। সে আমি জানি ফুপুমা। মানুষ একসময় পালাতে পালাতে আবার নিজের কাছেই ফিরে আসে। ফিরতে তাকে হয় ফুপুমা, ফিরতেই তাকে হয়। 30টা বছর, সে তো অনেক সময়। এই এতটা সময় তোমরা দুজন মানুষ কিভাবে যে পালিয়ে বেরিয়েছ একবার ভাবো তো। তুমি সমাজ আর সংসারের জন্য পাষাণ হতে পেরেছিলে, কিন্তু ভাবতেও পারোনি সে পাষাণের তলে তিল তিল কষ্ট জমে সৃষ্টি করেছিল ঝর্ণাধারা। ফুপুমা, সেই ঝর্ণাধারা তোমাকে ভাসিয়ে নিয়ে এলো বকুলতলিতে। ফুপুমা, সবই তো তাঁরই ইচ্ছে। তোমরা দুঃখ পেয়েছ, সেও তাঁরই ইচ্ছে। তুমি ভেসে এসেছ, সেও তাঁরই আনন্দ। জানো ফুপুমা, বড়বাবু প্রায়ই অলস দুপুরে ওই হেলান চেয়ারটায় আছোয়া হয়ে স্মৃতিময় আকাশ দেখত। তুমি আসবার পর তাকে আর ওখানে বসতে দেখিনি। আজ যদি আমি প্রশ্ন করি, এতদিন আসুনি কেন গো? আমি জানি এর কোনো উত্তর নেই। কথা অনেক আছে, যুক্তিও আছে, কিন্তু কোনো উত্তর নেই। সত্যি বলতে কি, অনেক প্রশ্নের কোনো উত্তরই থাকে না। তুই তো নিজে থেকে সব বুঝতে পারছিস, বলতে পারছিস সব। তাহলে আমাকে কেন প্রশ্ন করছিস? কেন বিব্রত করছিস আমাকে? ফুপুমা, তুমি যে এই কদিনে আমাকে অবিনাশী ভালোবাসায় জড়িয়ে নিয়েছ, তাই তো প্রশ্নগুলো আপনা আপনি বেরিয়ে আসছে, কথাগুলো আপনা আপনি নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে। ফুপুমা, পালাবে কোথায় তুমি? পালানোর পথ তো তোমার নেই। জীবনের নতুন আঙিনায় এসে তোমার পালানোর পথ থেমে গেছে। আমার একটা কথার উত্তর দিবি মিতু? দেব। আমার এত কথা তুই জানলি কি করে? আমি তো তোকে বলিনি কিছুই। ফুপুমা, আমি তো তোমার কথা বলিনি কিছুই। বলতে পারো তোমাদের কথা বলেছি, বড়বাবু আর তোমার কথা। তবে কেউই তোমরা আমাকে কিছুই বলনি, এ আমার ধারণা ফুপুমা।
আমার এই ধারণার জন্ম দিয়েছ তোমরা দুজন। হলো না মিতু, হলো না রে। বড়বাবুকে জিজ্ঞেস করো, আমি বানিয়ে বানিয়ে বলতে পারি না, ওটা আমি পছন্দও করি না। এবার বলতো কি বলতে তুই চাস? কি বলতে আমি চাই সে কথাই তো বলতে বসেছি। আমি তো তোকে বলেছি মিতু, আমার ভয় কেটে গেছে। তুই যা বলবি সব সব শুনতে পারবো আমি। ঝুমকে উঠবে না তো? না, আচ্ছা, আমি যে এত কথা বললাম কিছুই বুঝতে পারোনি তুমি? এভাবে আমি বুঝতে চাইছি না মিতু। ও ফুপুমা, 30 বছর আগে যে জীবনকে হারিয়েছ তোমরা, 30 বছর ধরে যে জীবনকে অন্বেষণ করেছ তোমরা, 30টা বছর ধরে বৃক্ষশূন্য প্রান্তরে শ্যামল জীবনানন্দকে খুঁজে ফিরেছ তোমরা, সব সব আমি ফিরিয়ে দিতে চাই। মিতু, ফুপুমা, আমরা কি হারিয়েছি মিতু? এ কি প্রশ্ন আবারও করছো? আমি জানতে চাইছি মিতু। আমিও তো বলতেই চাইছি। বলছিস না কেন? কেন বলছিস না? আমিও তো বলেছি। আজ আমার আর কোনো ভয় নেই, কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই, বাধা নেই, কিচ্ছু নেই। ফুপুমা, ফুপুমা, আমি তোমাদের বিয়ে দিতে চাই। মিতু, মোস্তফা মোহাম্মদ আব্দুর রব রচিত জীবনের আঙিনায় এসে নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী দানিশ মজুমদার, তহরুজ্জামান বাবু, নাদের আবু আহমেদ মুরসালিন, মিতু নাদিয়া আহমেদ টুম্পা। ডাক্তার বাবা ও রানুর চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে কামাল আহসান ও রোকসানা শাহনাজ। শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম। নাটকটি প্রযোজনা করেছেন গোলাম হাবিবুর রহমান মধু।